1896 সালে নিউজিল্যান্ডের একজন কৃষক এক অদ্ভুত পরিকল্পনা করেন। তিনি 4400টি বেড়া নিয়ে গেলেন এক নির্জন দ্বীপে, যেখানে মানুষ বসবাস করত না, শুধুমাত্র বাতাস, পাথর আর তীব্র ঠান্ডা ছিল। কৃষকটি প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এজন্য কৃষক বেড়াগুলোকে রেখে চলে গেলেন। বছরের পর বছর কেটে গেল, এখানে কেউ বেড়াগুলোকে দেখতে আসলো না। 75 বছর পর অর্থাৎ 1971 সালে যখন কিছু মানুষ দ্বীপটিতে ফিরে গেল, তারা যা দেখলো তা ছিল সত্যি অবিশ্বাস্য। বেড়াগুলো শুধু বেঁচে ছিল না, সংখ্যার পর সংখ্যা বেড়ে গিয়েছিল। শরীর বড়, অপশম গণাত্মক হয়েছিল, একেবারে বন্য প্রাণীদের মতো। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, কিভাবে এই বেড়াগুলো টিকে রইল? এই নির্জন দ্বীপ তাদের নতুন পৃথিবীতে রূপান্তরিত করলো কিভাবে? তো চলুন আজ এই ভিডিওতে এই রহস্য উন্মোচন করি। ক্যাম্পবেল দ্বীপটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যা 1810 সালে একজন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন আবিষ্কার করেছিলেন, যার নাম ছিল ফ্রেডরিক হাসেলবরু। তার জাহাজটি সিডলিন ক্যাম্পবেলের বরাদ্দে মালিকানাধীন ছিল, তাই সাধারণভাবে তাদের নাম অনুসারে এর নামকরণ করা হয়। শুরুতে দ্বীপটি সমুদ্র সিংহ শিকারের জন্য, পরে তিমি শিকারের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। 1896 সালে দ্বীপটিকে সরকার ইজারার অন্তর্ভুক্ত করে এবং সরকার অ্যানাউন্সমেন্ট করে এখানে যে কেউ গবাদি পশু পালন করতে পারবে। এতে গিসবনের জেমস গর্ডন প্রথম ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন। সে দ্বীপে প্রায় 4000 বেড়া এবং গড় তৈরির কাঠ পাঠায়। তবে 1900 সালের মধ্যে প্রকল্পের প্রথম মালিক আর্থিক সমস্যার সম্মুখীন হন। এতে ক্যাপ্টেন টাকার বিনিময়ে ইজারা চুক্তিটি কিনে নেন এবং বেড়াগুলোকে পালার সিদ্ধান্ত নেন। তিনি আরও 3টি চালান পাঠান, যেখানে প্রতিটিতে প্রায় 1000 বেড়া ছিল। এগুলো বেশিরভাগ মেরুন জাতের ছিল। 13 বছরের মধ্যে দ্বীপের বেড়ার সংখ্যা 7000 থেকে 8000-এর মধ্যে পৌঁছেছিল। এখানে ভিন্ন ধরনের খাদ্যের জন্য বেড়া পালন একটি উপযোগী হয়ে ওঠে, যার মধ্যে মেগাহাইপস নামক একটি বিশাল উদ্ভিদ ছিল, যাতে প্রচুর পরিমাণ সূর্য আলোক ছিল। এতে বেড়াগুলোকে কঠোর পরিবেশে টিকে রাখত। সময়ের সাথে সাথে বেড়াগুলো প্রকৃতির উপর নির্ভর করতে শুরু করে, ফলে তাদের সংখ্যাও কমে যায়। প্রায় 28 বছরে বেড়ার সংখ্যা কমে 4000-এ চলে আসায় প্রকল্পটি পরিত্যক্ত হয়ে যায়। এই কারণে দ্বীপের শ্রমিকরা বড় ধরনের কষ্টের সম্মুখীন হন। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। এতে তারা কোনো নৌকা ও যোগাযোগের মাধ্যম ছাড়াই দ্বীপে আটকে পড়েছিল। 1933 সালে সরকার তাদেরকে নৌকা পাঠিয়ে ফিরিয়ে আনলো, কিন্তু তাদের কোনো মজুরি দেওয়া হয়নি। তারা যেই পরিমাণ পশম সংগ্রহ করেছিল তার মূল্য যাতায়াতের খরচের চেয়ে কম ছিল। অন্যদিকে বেড়াগুলোকে বন্য পরিবেশে তাদের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়। এই বেড়াগুলো বিশেষভাবে পশম উপাদানের জন্য পালন করা হতো, তাই নিয়মিত তাদের পশম কাটা প্রয়োজন ছিল। এটি ছাড়া পশম অতিরিক্ত হতে পারত, যা তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলত। এই বেড়াগুলো বন্য পরিবেশে থাকার জন্য উপযুক্ত ছিল না। এর একটি উদাহরণ হলো অস্ট্রেলিয়ান বারাক নামক বেড়াটি, যাকে 2021 সালে অত্যন্ত ঘন পশমের কারণে কষ্ট পেতে দেখা গিয়েছিল। পশমগুলো এমনভাবে জমেছিল যে বেড়াটি হাঁটতে দেখতে পারছিল না, খুবই করুণ অবস্থায় ছিল। যখন পশম কাটা হয় তখন ধারণা করা হয় বেড়াটি 5 থেকে 7 বছর ধরে ওই অবস্থায় রয়েছিল। পশম ছাড়াও অন্যান্য পশুর মতো বেড়ারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম নয়, এমনকি কোনো হিংস্র প্রাণীর আঘাতেও মারা যেতে পারে। বেড়ারা খুবই লাজুক প্রাণী, তবে ক্যাম্পবেলের পরিবেশ বেড়াগুলোকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। চারদিকে পাথরের পাহাড় এবং শক্তিশালী বাতাস ছিল, যা মাছির মতো পোকাকে দূরে রাখত। তবে অবাক করার বিষয় ছিল 1931 সাল থেকে 1958 সালের মধ্যবর্তী সময়কাল, যখন মানুষ ছাড়াই বেড়াগুলোর সংখ্যা আবারও বাড়তে শুরু করে। শুরুতে তারা মানুষের যত্ন ছাড়াই বেড়ার পালগুলো উচ্চ হারে মৃত্যুর সম্মুখীন হয়েছিল। যে বেড়াগুলো নতুন পরিবেশে মিশতে পারত না, তারাই মৃত্যুর সম্মুখীন হয়েছিল। বিপরীতে যে বেড়াগুলো বেঁচে থাকার বৈশিষ্ট্য ছিল, তারা টিকে ছিল এবং তাদের পরবর্তী প্রজন্ম বন্য জীবনে মিশেছিল। শেষ পর্যন্ত কেবল শক্তিশালী বেড়াগুলো রয়ে গিয়েছিল। তাদের সংখ্যাও আবার বাড়তে শুরু করেছিল। সেই সময়ে দ্বীপের গাছপালাও বেড়ে ওঠার সুযোগ পেয়েছিল, যা তাদের জন্য আবারও খাবার সরবরাহ করেছিল। হিংস্র প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ায় বেড়াগুলোর জন্য কোনো হুমকি ছিল না। প্রায় 40 বছর কেটে যায় এবং সময়ের সাথে মানুষের যত্ন ছাড়াই বেড়াগুলো কঠিন পরিবেশে মিশে গিয়েছিল। যদিও প্রথম দিকে তারা পুরোপুরি মানুষের উপর নির্ভরশীল ছিল, কিন্তু 1975 সালে কিছু মানুষ বেড়াগুলোকে দেখতে ফিরে আসেন। তখন তাদের জন্য অপেক্ষা করেছিল এক বড় বিস্ময়ময়। বেড়াগুলোকে দেখতে একই, কিন্তু বাস্তবে তারা সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রাণীতে বিবর্তন হয়েছিল। তাদের শরীরের বৈশিষ্ট্য, অঙ্গিভঙ্গি পরিবর্তন হয়েছিল। সাধারণ বেড়ার তুলনায় তাদের মাথা উঁচু ছিল। আবহাওয়া এবং কঠোর পরিবেশের কারণে পশম সোয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতেই শেষ নয়, গবেষকরা যখন বেড়াগুলোকে সাধারণ খাবার দেন, তখন বেড়াগুলো বুঝতে পারেনি কিভাবে তা খেতে হবে। তারা কর টেনে বের করতে গিয়ে চারদিকে ছড়িয়ে ফেলছিল। তাই বিজ্ঞানীরা করগুলোর আটি বেঁধে দেন, যাতে বেড়াগুলো তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পাশাপাশি বেড়াগুলোর আচরণও বদলে গিয়েছিল। তারা দাঁড়িয়ে বাচ্চা দিত এবং জন্মের কয়েক মিনিটের মধ্যেই বাচ্চাগুলো হাঁটতে পারত। বেড়াগুলো দুটি রোগের বিরুদ্ধে
প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছিল। বন্য পূর্বপুরুষদের মতো স্বাভাবিকভাবে পশম জড়াতে শুরু করা। কঠোর আবহাওয়া সত্ত্বেও তারা ভোর 4টা থেকে রাত 11টা পর্যন্ত মাঠে চড়ে বেড়াতো। প্রবল বাতাসের দিকে পিঠ টিকিয়ে খাবার খেত। এই কৌশলই তাদের টিকে থাকার মূল চাবিকাঠি ছিল। তবে 1954 সালে সরকার কম্পনীয় দ্বীপকে একটি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে এবং বেড়াগুলোকে সরিয়ে ফেলার আদেশ দেয়। প্রায় 4 বছর পর একজন গবেষক অনুমান করেছিলেন বেড়ার সংখ্যা 1000-এরও নিচে নেমে এসেছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ার সংখ্যা আবারও বাড়তে শুরু করে। তা নিয়ন্ত্রণ করতে দ্বীপ জুড়ে বিশেষ দল তৈরি করা হয়। তারা ধারাবাহিকভাবে প্রায় 3000টি বেড়া মেরে ফেলে। 1980-এর দশকের দিকে অবশিষ্ট বেড়াগুলোকেও মেরে ফেলা হয়, যদিও এতে অনেকেই দুঃখ পেয়েছিল, কিন্তু দ্বীপের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য এটি অপরিহার্য ছিল। তবে উদ্ধার অভিযানের সময় কিছু বেড়া নতুন প্রজন্মের উদ্দেশ্যে নিউজিল্যান্ডে নিয়ে আসা হয়। বেড়াগুলো সংরক্ষণ করা অত্যন্ত কঠিন ছিল, কারণ সেগুলো সম্পূর্ণ বন্য হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বিশেষ বাঁশি ব্যবহার করে 58টি বেড়া সফলভাবে সংরক্ষণ করা হয়, যাতে সেগুলোকে নিরাপদে অন্য স্থানে নেওয়া যায়। নিউজিল্যান্ডে নিয়ে আসা বেড়াগুলো সাধারণ বেড়ার চেয়ে বড় ছিল। বিপরীতে তাদের বংশধারণাও ছিল অত্যন্ত উন্নত, যা বাচ্চাদের যত্ন করাও কঠিন ছিল। এজন্য বড় মূল্য দিতে হয়েছে। 58টি বেড়ার মধ্যে থেকে কৃষক খুবই সতর্কভাবে 10টি সুস্থ বেড়াকে নির্বাচন করেন। পরে কুকুরের কলার ব্যবহার করে সেগুলোকে নিয়ন্ত্রণ রাখা হয়। বিজ্ঞানীরা একে একে বেড়াগুলোকে বহন করতে প্রায় 1.2 মাইল দূরে একটি পাহাড় পেরিয়ে জাহাজ পর্যন্ত নিয়ে যান। শেষ পর্যন্ত বেড়াগুলো দ্বীপ পরিত্যক্ত করে এবং এই বিরল পালের বংশধর দীর্ঘ সময় ধরে একটি বিশুদ্ধ পাল হিসাবে সংরক্ষিত থাকে। কিন্তু 2017 সালে এক অদ্ভুত ঘটনা ঘটে। 5টি বিরল প্রজাতির বেড়া চুরি করা হয়। ফলে কম্পবেল দ্বীপের বেড়ার সংখ্যা মাত্র 30টিতে নেমে আসে। এতে বেড়ার মালিক ভেঙে পড়েছিলেন, কারণ বেড়াগুলো বিরল প্রজাতির হওয়ায় অত্যন্ত মূল্যবান ছিল। আরও দুঃখজনক যে বেড়াগুলো কয়েকটি গর্ভবতী ছিল, শীঘ্রই বাচ্চা দেওয়ার কথা ছিল। মালিকের ধারণা এগুলো মাংসের জন্য চুরি করা হয়। বাকি বেড়াগুলোকে বংশবৃদ্ধির মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়। তবে যদি সেগুলোকে দ্বীপের বন্দিশালা থাকতে দেওয়া হতো, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তা বিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন একটি প্রজাতিতে পরিণত হতো, যেমনটি ইতিহাসে তাদের পূর্বপুরুষদের সঙ্গে ঘটেছে। সব মিলিয়ে বলতে গেলে প্রকৃতির বিচ্ছিন্ন প্রাণীরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, পাশাপাশি নতুন বৈশিষ্ট্য অর্জন করে। কম্পবেল দ্বীপের বেড়াগুলো এর এক অসাধারণ উদাহরণ, যেখানে প্রকৃতি ও মানুষের হস্তক্ষেপ মিলে এক অনন্য বিবর্তনের কাহিনী রচনা করেছে। আপনার কি মনে হয়, যদি কোনো প্রাণী গোষ্ঠীকে বহু বছর ধরে এক নির্জন দ্বীপে ফেলে রাখা হয়, তারা নতুন প্রজাতিতে পরিণত হতে পারে? আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।